হ্যালো ডাক্তারবাবু অনুষ্ঠানে আপনাদের আরও একবার স্বাগত জানাই। শ্বাস প্রশ্বাস আমাদের জীবনের সবচাইতে মৌলিক কাজ, কিন্তু একবার ধারণা করুন তো, যখন এই সহজ সরল কাজটা হয়ে ওঠে ভীষণ কঠিন এবং কোনো যুদ্ধের থেকে কম নয়। ঠিক ধরেছেন, আগামী 6ই মে ওয়ার্ল্ড অ্যাজমা ডে, আর সেই উপলক্ষে আজকে আমরা আলোচনা করব অ্যাজমা নিয়ে। অ্যাজমা এমন একটা রোগ যেটা শরীরকে নয়, মনকেও আঘাত করে সমানভাবে। যেমন একটা ছোট্ট শিশু কিংবা কোনো বৃদ্ধ বাবা, তরুণ ক্রীড়াবিদ, কাউকে কিন্তু অ্যাজমা ছাড়ে না। তাহলে অ্যাজমাকে ভয় না পেয়ে আমরা চেষ্টা করি অ্যাজমাকে আরও একটু বোঝার এবং প্রতিনিয়ত যারা এই যুদ্ধে লড়াই করে চলেছে তাদের পাশে থাকার। তাই আজকে আমাদের আলোচ্য বিষয় হলো অ্যাজমা। আমার সাথে স্টুডিওতে রয়েছেন বিশিষ্ট বক্ষ রোগ বিশেষজ্ঞ ডক্টর আলোক গোপাল ঘোষাল, নমস্কার স্যার, এবং ডক্টর সুস্মিতা রয় চৌধুরী, নমস্কার ম্যাম। নমস্কার। দূরদর্শনে আপনাদের স্বাগত জানাই। এবং অবশ্যই থাকছেন আমাদের দর্শক বন্ধুরা, আপনারা চাইলে আমাদের যোগাযোগ করতে পারেন, স্ক্রিনে যাওয়া নম্বরে আমাদের ফোন করতে পারেন। আপনাদের ফোনের অপেক্ষায় আমরা নিশ্চয়ই থাকব। প্রথমেই শুরু করি যে খুব সাধারণ প্রশ্ন, অ্যাজমা বলতে আমরা ঠিক কী বুঝি বা এটা শরীরে ঠিক কীভাবে প্রভাব ফেলে? অ্যাজমা হচ্ছে এক ধরনের, এটা কিন্তু ফুসফুসের অসুখ নয়। ফুসফুসের মধ্যে শ্বাসনালী থাকে, সেটা সময় সময় মতন যে কোনো কারণে, কখনো হয়তো ধরুন যেটাকে আমরা ট্রিগার বলি, যে কোনো কারণে হঠাৎ করে ইরিটেট হলে শ্বাসনালী সংকুচিত হয়ে যায়। আর যেই শ্বাসনালীটা সংকুচিত হয়, যে যার হচ্ছে সে যেটা ফিল করে, হঠাৎ অল্প শ্বাসকষ্ট, প্রচণ্ড কাশি, শোঁ শোঁ করে বুকে শব্দ হওয়া, এবং অনেক সময় প্রচণ্ড শ্বাসকষ্ট হতে পারে। সো অ্যাজমা শ্বাসনালীর একটা প্রদাহশীল অসুখ, যেটা যেভাবে ক্রনিক ডিজিজ বলি আমরা, এটা হঠাৎ করে ভালো হয়ে যায় না। কিন্তু অ্যাজমা এমন একটা অসুখ, যখন একটা পেশেন্টের কখনো কখনো এই সিমটম হচ্ছে, মাঝে মাঝে সে একেবারে ভালো আছে, এটাকে আমরা এপিসোডিক অসুখ বলি। ক্রমশ এটা চিকিৎসা না করলে এটা কিন্তু কন্টিনিউয়াস শ্বাসকষ্ট হয়ে দাঁড়ায়। বেশ, তাহলে ডক্টর ঘোষাল আসছে আপনার কাছে। ম্যাম, আপনি বললেন যে এটা কোনো একটা কারণে ট্রিগার্ড হতে পারে, ঠিক কী কী কারণে ট্রিগার্ড হতে পারে স্যার? তো যেটা সুস্মিতা বলল, অ্যাজমা হচ্ছে শ্বাসনালীর সাময়িক সংকোচন, যেটা আবার খুলে যায় নিজে নিজে বা ওষুধ দিয়ে। তো এই শ্বাসনালীর সংকোচনের কারণ হচ্ছে, ইংরেজিতে কথাটা বলা সোজা ইনফ্ল্যামেশন, তার একটা বাংলা আছে, তাকে বলে প্রদাহ। তাহলে অ্যাজমার মূল অসুখটা হচ্ছে শ্বাসনালীর প্রদাহ, অর্থাৎ ভেতরে একটা আগুন জ্বলছে, খুব দাও দাও করে জ্বলছে না, খুব ওই তুষের আগুনের মতন ধিকি ধিকি করে জ্বলছে, এবং জ্বলছে বলেই মাঝে মাঝে শ্বাসনালী সংকুচিত হয়ে যাচ্ছে। ঠিক যেমন লজ্জাবতী লতা হাত নিয়ে গেলেই সংকুচিত হয়ে যায়, এবং হাত সরিয়ে গেলে আবার নিজের জায়গায় ফিরে আসে। তাহলে এই অতিরিক্ত স্পর্শকাতরতা শ্বাসনালী, এটাই হচ্ছে অ্যাজমা। কিন্তু তাই বলে অ্যাজমাটা শুধু শ্বাসনালীরই অসুখ নয়, শ্বাসনালীতে প্রকাশ পাচ্ছে বটে, এটা প্র্যাকটিক্যালি পুরো শরীরেরই একটা অসুখ, যেটা শ্বাসনালীতে বেশি প্রকাশিত হচ্ছে। তো কিসে কিসে বাড়ে, একটা লোক যখন রেগে থাকে তখন সব কিছুতেই রেগে যায়, গায়ে হাত দিলেও রেগে যায়। কাজেই শ্বাসনালীতে যখন প্রদাহ থাকে তখন ঠান্ডা হাওয়া ঢুকলেও বাড়ে, ধূমপান করলে বাড়ে, খুব ধুলো বায়ু দূষণ হলে বাড়ে। অর্থাৎ বাড়বে কিসে কিসে এর শেষ নেই। গোটা পৃথিবীতে যা কিছু হয় সব কিছুতেই বাড়বে। দোষটা বাড়ান না, দোষটা হচ্ছে শ্বাসনালীর ভেতরের প্রদাহটা, যেটাকে উপশম না করলে এইটাকেই সব কিছুই ট্রিগার হতে পারে। বেশ, এবং যেহেতু পরিবেশ, আমরা যেসব পরিবেশ এখন এই সবুজ খেলার মাঠ হারিয়ে গেছে বললেই চলে, পরিবেশগত কি কি কারণে এর প্রদাহ যেটা বাড়তে পারে বলে আপনি মনে করেন? ঠিকই বলেছেন। আর যত বেশি নর্মাল সব হারিয়ে যাচ্ছে, আমরা আমাদের বাচ্চারা বা ছোট 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 আমরা শহরে যখন থাকি, আমরা ছোট ছোট ফ্ল্যাটসে থাকি, তার ফলে রাস্তার ধারে যদি ফ্ল্যাট থাকে, এক তো বায়ু দূষণ রয়েছেই, কিন্তু তার সঙ্গে যেটা হয়, জানলা দরজা না খোলার জন্যে আমাদের বাড়ির ভেতরে যে ধুলো আছে, দেখবেন অনেকে এসে বলে যে ভোরবেলা ঘুম থেকে উঠে আমার কষ্টটা বেশি বাড়ে।
তার কারণটা কি? সব থেকে বড় ট্রিগার আমাদের নিজেদের বিছানায় রয়েছে। সেই জন্যে আমাদের অভ্যাস আছে ঠাকুমা দিদার আমলের যত বালিশ রয়েছে সেটা আমরা রাখছি, আর শিমল তুলোর বালিশ হলে আরও ভালো। তো তুলোর মধ্যে অনেক ধুলো জমে, আর সেই ধুলোর মধ্যে ছোট্ট ছোট্ট জীবাণু থাকে যেগুলোকে আমরা ডাস্ট মাইট বলি। ওগুলো থেকেই সব থেকে কমন অ্যালার্জি হয়। আমরা ধুলো বাইরে খুঁজতে যাই, কিন্তু শোয়ার ঘরটা যেখানে আমরা 7 ঘন্টা 8 ঘন্টা থাকি সেই জায়গার ধুলোটা আমরা কমাই না। তাই ধুলো হচ্ছে সব থেকে বেশি। বায়ু দূষণ অবশ্যই হচ্ছে, এবং স্যার যেমন বললেন যে যখন ওয়েদার পাল্টাচ্ছে সেই সময় প্রচুর ভাইরাস ঘুরে বেড়ায়, আর এই ভাইরাসগুলোর প্রবণতাই হচ্ছে রেসপিরেটরি ট্র্যাক্ট বা শ্বাসনালীকে আক্রমণ করে। সো ভাইরাল ইনফেকশন হলে সেটা আরেকটা ট্রিগার হতে পারে। তাহলে বোঝাই গেল যে আমাদের যেখানে আমরা সব থেকে রেস্ট নিই, শোবার ঘর আমাদের সব থেকে কাছের জায়গা, সেটা কিন্তু একটা যুদ্ধক্ষেত্রের থেকে কিছু কম নয়। যখন এটাই আলোচনা হচ্ছে, আমাদের বেশিরভাগ বাড়িতেই এখন বিশেষ করে গ্রীষ্মকালে এসি থাকছে, এবং ঠিক শীতের পর অনেক দিন এসিটা বন্ধ থাকছে, তারপর হঠাৎ করে এসি চালানো হচ্ছে। এসির মধ্যেও কি জীবাণু এই কোনো কারণ বা এই অ্যালার্জেন্সগুলো লুকিয়ে থাকতে পারে? অবশ্যই, শুধু ইনফেকশন নয়, কিন্তু ডাস্ট রয়েছে ভেতরে। এসি বহুদিন বাদে যখন ব্যবহার করছেন সেটা কিন্তু সবসময় সার্ভিসিং করিয়ে ফিল্টার পাল্টে তারপর ব্যবহার করাটাই উচিত। বেশ, এর পরের প্রশ্নে আসবো ডক্টর ঘোষাল, যে অ্যাজমার প্রকারভেদ বলে কিছু হয়, এর ধরনগুলো কি কি? ঠিক মূল ব্যাপারটা আবার একটা প্রদাহ বা ইনফ্লেমেশন, যেটা প্রকৃতপক্ষে ওপর থেকে নাক থেকেই শুরু হয়। নাকেরও আছে, আরও ভেতরে যাচ্ছি, শ্বাসনালী আছে, পুরো শ্বাসনালী যে ব্রঙ্কিয়াল ট্রি পুরোটা আছে। তো পার্টলি জেনেটিক, তার মানে জিনে আছে, আর জিনে তো সকলেরই আছে, জিনে থাকলেই প্রকাশ পাবে এরকম কোনো ব্যাপার নেই। আর পার্টলি পরিবেশ বা এনভায়রনমেন্টাল। এবার এটা ঠিক যে আমরা জীবনে সবচাইতে বেশি সময় কাটাই ঘুমিয়ে, বিছানায়, বা না ঘুমিয়ে হোক কিন্তু বিছানায়। এবং ওই যে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র পোকা যা চোখে দেখা যায় না, ডার্মাটোফাইটস, তাদেরকে আমরা শুয়ে সমানে নাক দিয়ে মুখ দিয়ে ইনহেল করছি, বুকের মধ্যে যাচ্ছে, এবং তারা এই প্রদাহকে বাড়িয়ে দিচ্ছে। কিন্তু যে কথাটা আপনি বললেন সবুজ মাঠও খুব নিরাপদ না, সেখানেও পোলেন্স আছে। কাজেই দোষটা কিন্তু এই বাইরের পৃথিবীকে দিয়ে লাভ নেই, আমার ভেতরকার প্রদাহটাকে আমাকে উপশম করতে হবে, সেটা হচ্ছে প্রধান কাজ। এবারে অ্যাজমা কত রকমের আছে, মূল ব্যাপার তো প্রদাহ। এই যুদ্ধটা কি করে লাগলো, রাশিয়া বাঁধালো না ইউক্রেন বাঁধালো, এই দিয়ে খুব বেশি তফাৎ হবে না, যুদ্ধটা বেঁধে গেছে। কিন্তু অর্থাৎ এটা ঠিক, এক ধরনের অ্যাজমা আছে যারা ছোটোবেলা থেকে বাচ্চা থেকে বারবার ভুগতে থাকে। এমনকি একটা কথা আছে, তাকে বলে অ্যালার্জি মার্চ। তার মানে ছোটোবেলায় বাচ্চাটার আগে ওই কিছু খেতে গেলেই ঠোঁট ফুলে যেত, গায়ে দাগড়া দাগড়া ফুলে হতো। কিছুদিন বাদে 6 বছর 10 বছর নাগাদ নাক দিয়ে জল পড়ছে, হাঁচি হচ্ছে। 20-22 বয়সে এসে তার ওই শ্বাসকষ্ট হচ্ছে, কেননা শ্বাসনালী সংকোচন হচ্ছে, বুকে সাঁই সাঁই আওয়াজ হচ্ছে। আর একটা, সাধারণত মেয়েরা একটু অভিজ হতে পারে, সে বলবে আমার 30 বছর বা 40 বছর অবধি আমার কোনো শ্বাসকষ্ট ছিল না। কথাটা সত্যি কিনা নিশ্চিত নয় যদিও, এবং এখন তার শ্বাসকষ্ট হচ্ছে, এবং এটা ওই আগেরটার মতন এপিসোডিক না হয়ে একটা প্রোগ্রেসিভ পারসিস্টেন্ট হচ্ছে। তবে আবারও বলি, এই যে তফাৎগুলো আমরা করেছি এগুলো ক্লিনিক্যাল তফাৎ, আমরা দেখে দেখে তফাৎ করেছি। মূল মলিকুলার বায়োলজিতে পৌঁছালে কিন্তু ওই ইনফ্লামেশনটাই হচ্ছে প্রধান কারণ, যেটা খুব বেশি তারতম্য হয়। যেহেতু আপনি শিশুদের কথা তুললেন, ম্যাম আসছে আপনার কাছে, যে শিশুদের আমরা শুনেছি ছোট বয়সের অ্যাজমা হয়, বা জন্মগতভাবে কি একটা বাচ্চা জিনগতভাবে অ্যাজমা নিয়ে জন্মাতে পারে, এবং সেক্ষেত্রে কি করণীয়, বাবা মারা কি কি ধরনের প্রতিষেধক দিতে পারে, সেগুলোর ব্যাপারে একটু আলোচনা করি। হ্যাঁ, নিশ্চয়ই। স্যার এক্ষুনি যেমন বললেন যে অ্যাজমা ছোট বয়স থেকে একেবারে হতে পারে, কেননা এটার পেছনে জেনেটিক কজ থাকে। অর্থাৎ কিছু কিছু দেখবেন বংশে বলবে আমার বংশে সকলের অ্যাজমা আছে, আমার বংশে সকলের ব্রঙ্কাইটিস আছে। লোকে অ্যাজমা না বলে কিন্তু ওটাকে ব্রঙ্কাইটিস বলে, কিন্তু সেটা হচ্ছে যে অ্যালার্জি হওয়ার ধাঁচটা, সেটা জেনেটিকভাবে একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে গেছে। তাই বাচ্চাদের আরেকটা যেটা হয়, ওদের ছোটোবেলায় অ্যালার্জিক টেন্ডেন্সি বেশি থাকে।
তাই বাচ্চাদের কিন্তু চট করে অ্যাজম্যাটিক বলা হয় না, কেননা অনেক বাচ্চারা আছে যাদের ঘন ঘন ভাইরাল ইনফেকশন হলে পরে বারবার করে ওদের এই অ্যাজমার মতন টেন্ডেন্সি হয়, যেটাকে ব্রঙ্কিওলাইটিস বলা হয়। তাই ওদের বাচ্চাদের দেখবেন অনেক সময় শিশু ডাক্তাররা বলে যে 5 বছর 10 বছর পর আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে। অ্যাজমার মতন সিমটম কিন্তু অ্যাজমা নয়, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে অ্যাজমার সিমটমস হলে যা বড়দের হয় তেমনই হতে পারে, কিন্তু তার আগে ওদের যে কমন সিমটমস হয়, নাক থেকে জল ঝরা, প্রচণ্ড কাশি হওয়া, ঘন ঘন গলা ফুলে যাওয়া, এইগুলো সব সিমটম, যেটা অ্যালার্জিক রাইনাইটিস বলি আমরা, স্যার যেটা বললেন, নাক থেকে শুরু করে ফুসফুস অবধি সব কিছুই ইনভলভ থাকতে পারে। তো নাক থেকে জল ঝরা, গলা ফুলে যাওয়া, প্রচণ্ড কাশি হওয়া, আর অনেক দেরিতে হাঁপানি হওয়া। সব বাচ্চারা কিন্তু চট করে হাঁপানি হচ্ছে বলে না। তো এই জন্য এই সিমটমসগুলো ভাইরাল সিমটমস নিয়েই বাচ্চারা বেশি প্রেজেন্ট করে। কথাগুলো বললেন, এই অনুভূতিগুলো কতটা কঠিন আপনি ভাবুন। একটা বাচ্চার খেলার মাঠে সবাই খেলছে, একটি বাচ্চা সে আলাদা করে কোনায় বসে রয়েছে, এবং এই যে কষ্টের জায়গাটা, সে প্রমাণ করতে চাইছে যে সে অত্যন্ত সাহসী বা সে কোথাও দুর্বল নয়, কিন্তু তবুও তাকে তার পরিস্থিতি এই একটা জায়গায় নিয়ে এসেছে। কি কি ধরনের খেলাধুলা বা কি কি ধরনের এক্সারসাইজেস অ্যাজমা রোগীরা করতে পারে? তো এক্সারসাইজ দেখুন, অনেক সময় এক্সারসাইজ ইনডিউসড অ্যাজমা হয়। কিছু কিছু লোকের মানে সংকুচনটা ট্রিগার হচ্ছে প্রচণ্ড এরোবিক এক্সারসাইজ করা, কিন্তু এক্সারসাইজেসের মধ্যে যদি চিকিৎসার মধ্যে থাকে যে কোনো ধরনের এক্সারসাইজ করতে পারবে, কিন্তু তার মধ্যেও বলা হয় সাঁতার কাটা ইজ আ ভেরি গুড এক্সারসাইজ ফর যাদের অ্যাজমা থাকে। সাঁতার কাটা, যোগা করা, এমনি হাঁটা, কিন্তু স্পিডে হাঁটা, ছোটা যারা করবে তাদের কিন্তু দেখে নিতে হবে তাদের এক্সারসাইজ ইনডিউসড অ্যাজমার কোনো ধরন আছে না নেই। আমরা বাচ্চাদের আলোচনা করলাম, ডক্টর ঘোষাল, বয়স্কদের ক্ষেত্রে তারা যদি একটু অ্যাক্টিভিটির মধ্যে থাকতে চায়, যেমন ধরুন অনেকেই এই কমপ্লেন করেন যে 2টো সিঁড়ি উঠলাম তারপর হাঁপাচ্ছি আর পাচ্ছি না, বা একটু ভারী জিনিস তোলার পর এই শ্বাস প্রশ্বাসের কষ্ট হচ্ছে, হাঁপিয়ে যাচ্ছি, তাদের জন্য কি কি ধরনের অ্যাক্টিভিটি আপনি সাজেস্ট করবেন? মুশকিল হচ্ছে আমরা ঘোড়া না গাড়ি আগে ঠিক বুঝতে পারছি না। কোনো অ্যাক্টিভিটি লিমিটেশন নেই, সব করা যায়। কোনো বাচ্চা ফুটবল না খেলে মাঠের কোণে বসে থাকবে না, সে পুরো দৌড়বে, খেলবে, পুরো খেলবে। তার কারণ হচ্ছে একটা মাইন্ডসেট আছে। পেডিয়াট্রিশিয়ানরা যেটাতে মুশকিলে পড়েন যে অ্যাপার্ট ফ্রম দ্য ডায়াগনোসিস ইটসেলফ, যে ব্রঙ্কিওলাইটিস ভার্সেস ভাইরাল ইনফেকশন ভার্সেস অ্যাজমা, মাকে বাবাকে কনভিন্স করে যে অসুখটা অ্যাজমা। এই কনভিন্স করাটাও জরুরি। অসুখটা ডায়াগনোসিস হলে তবে চিকিৎসা হয়, এবং চিকিৎসা হলে কি কি করতে পারে সব করতে পারে। সাঁতার তো খুব ভালো এক্সারসাইজ, অবশ্যই করতে পারে। একটা মাথা ভিজে যাওয়ার ব্যাপার থাকে, সেটা তো ওয়ার্ম ওয়াটার হলে খুব ভালো হতো আর কি, আমরা খুশি হব। এবং বড়তে তাদের যদি অ্যাক্টিভিটি লিমিটেশন থাকে, কারুর অ্যাজমা আছে বলে অ্যাক্টিভিটি লিমিটেশন, তার মানে চিকিৎসা সম্পূর্ণ হচ্ছে না। যদি হয়, কোনো অ্যাক্টিভিটি লিমিটেশন থাকার কথা না। সেটা কতটা আশার কথা বললেন, এবং এটা প্রত্যেক অভিভাবকের জন্য অনেকটা মনের জোরের সঞ্চারও করবে। দর্শক বন্ধু সঙ্গে রয়েছেন, একটু কথা বলে নিই। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, আমরা নমস্কার, বলুন, শুনছি। হ্যাঁ, আমি অমিতাভ ঘোষ বলছি, দুর্গাপুর বীরভূম থেকে। বলুন অমিতাভ বাবু। হ্যাঁ, বলছি যে ম্যাডাম, ওই ধরুন যে নাক ডাকার সঙ্গে কি হাঁপানির কোনো সম্পর্ক আছে? এই বিষয়ে যদি শ্রদ্ধেয় ডাক্তারবাবু রয়েছেন, আর একজন শ্রদ্ধেয় ডাক্তারবাবু রয়েছেন, তাদের দুজনকেই আমার প্রণাম। যদি তারা একটু আলোচনা করেন। নিশ্চয়ই আমরা আলোচনা করব। একটু অন্যরকম প্রশ্ন আপনি করেছেন। আরও একজন দর্শক বন্ধু সঙ্গে রয়েছেন। হ্যালো, আমি অ্যাকচুয়ালি ম্যাডাম চোকা থেকে বলছিলাম। বলুন। আমার নাম সঞ্জয় ঘোষ। অ্যাকচুয়ালি আমি আমার মেয়ের ব্যাপারে একটু বলতে চাইছিলাম। আমার মেয়ের বয়স হচ্ছে 16+। অ্যাকচুয়ালি 14 বছর বয়স থেকে ওর একটা হাঁপানির একটা প্রবলেম আসে। ইনফ্যাক্ট আমরা তখন পালমোলজিস্টকে দেখিয়েছিলাম, মানে কলকাতা পালমোলজিস্টকেই দেখিয়েছিলাম ডাইরেক্টলি। তো উনি একটা ইনহেলার দিয়েছিলেন, তো ইনহেলারটা ইউজ করছে। আগে 2বার করে দিতে, এখন আস্তে আস্তে আমরা মিডিলি 6 মাস 7 মাস অন্ততই দেখাই। রাইট নাও এখন অনেকটা কমেছে, বাট আমি চাইছিলাম যে এই যে ইনহেলারটা ইউজ করছি, যেটা জিজ্ঞাসার ব্যাপার,
এটা কি কন্টিনিউয়াসলি ইউজ করেই যাবে নাকি অ্যাকচুয়ালি অনেকটা কমেছে, মাঝে মাঝে এখন ইনহেলটা এখন আগে ডবল ডোজ ছিল দিনে 2 বার, এখন 1 বার করে নিচ্ছে। আগে 2টো পাপ ছিল, এখন এক সিঙ্গেল পাপই চলে গেছে। বাট মাঝে মাঝে আমরা আপনার বিভিন্ন ডাক্তার নিশ্চয়ই আমরা আলোচনা করব এই ইনহেলারের প্রসঙ্গ তুলে আপনি অনেকগুলো প্রশ্নের রাস্তা খুলে দিলেন, আমরা আলোচনা করব। আর একজন দর্শক বন্ধু সঙ্গে রয়েছেন। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। হ্যালো, আমি নমস্কার, আমি হুগলি জেলা হরিদ থেকে অসিত সিংহ রায় বলছি। বলুন স্যার। আমি ডাক্তারবাবু, শ্রদ্ধেয় ডাক্তারবাবুই পেশেন্ট। আমি প্রায় দীর্ঘ 14-15 বছর এই ডাক্তারবাবুকে দেখাচ্ছি। আমার এখন যেটা প্রবলেম হচ্ছে যে ওই একটু হয়তো বাজার টাজার গেলাম, একটু রোদ্দুর লাগলো, ওই একটু শ্বাসকষ্ট হলো আবার ঠিক হয়ে গেল। মানে খানিকটা রেস্ট দিলাম। আমি তো বঙ্কিওটিসিতে পেশেন্ট, মানে ওই ডাক্তারবাবু বলছেন যে 2টো লাঞ্চ কি আমার ডিফেক্ট, মানে ফুটো আছে। এমনি ডাক্তারবাবু যারা ওষুধ এবং যারা দিয়েছেন আমি সবই ব্যবহার করি। যেমন ডাক্তারবাবু যেমন 1 সপ্তাহে 1 বার আমি ঠিকই করি, তবে ওই প্রবলেমটাই মাঝে মাঝে হচ্ছে আমার। বেশ, আরও একজন দর্শক বন্ধু সঙ্গে রয়েছেন, একটু শুনে নিই। হ্যালো, নমস্কার, বলুন কি সমস্যা আপনার? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, শুনছি। হ্যাঁ হ্যালো, আমার বাচ্চার বয়স 7 বছর। তো ও না একটু দৌড়ালেই হাঁপিয়ে যায়। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, শুনছি। হ্যাঁ হ্যাঁ, ও একটু দৌড়ালেই না হাঁপিয়ে যায়। তো শুনছি। তাহলে কি এই যে এই আলোচনা আমরা এটাই অবশ্যই আপনি শুনতে থাকুন। তাহলে কি কি ধরনের বলুন, আমরা শুনছি। সম্ভবত কেটে গেছে। ম্যাম, বাচ্চাটার যে সমস্যা হচ্ছে সেটা নিয়ে একটু আমরা আলোচনায় এগিয়ে যাব। হ্যাঁ, তো দেখুন উনি যেটা বললেন সেটা কিন্তু একটা উপসর্গ। সেটা মানে যে ওর অ্যাজমা আছে, হাঁপিয়ে যাচ্ছে, দৌড়তে গেলে তার মানে তা নয়। ওনার উচিত একজন ভালো বাচ্চাদের স্পেশালিস্ট পিডিয়াট্রিশিয়ানকে দেখানো, কেননা সবথেকে কমন কজ হাঁপিয়ে যাওয়ার হচ্ছে যদি সেই বাচ্চাটা ওবিস থাকে, সেটা হতে পারে রক্তশূন্যতা থাকতে পারে এবং অনেক অন্যান্য কারণে কিন্তু হাঁপিয়ে যেতে পারে। তাই ওনার উচিত একজন ভালো পিডিয়াট্রিশিয়ানের কাছে গিয়ে দেখানো এবং ওনার অ্যাডভাইস অনুযায়ী চলা। আরও একজন দর্শক বন্ধু যেটি বললেন স্যার, যে উনি বহু বছর ধরে আপনার কাছে দেখাচ্ছেন এবং ওনার রোদে একটু বেরোলে কষ্ট হয়, বাজার যেতে, যখন বাজার থেকে ফিরে আসেন তখন একটু অ্যাক্টিভিটির মধ্যে থাকলে কষ্ট হয়, সেক্ষেত্রে কি? তার আগে আমি নাকটাকে শেষ করি। নাক নিয়ে একটা বিশেষ ঘটনা হ্যাঁ একদম। সেটা হচ্ছে যে নাক ডাকা, তার মানে হচ্ছে কীরকম, এটা একটু বললে ভালো হয়। যে প্রথম দিকে কর্পোরেশনে যখন কল দেয়, ঝরঝর করে জল পড়ে, কোনো আওয়াজ হয় না। কেন না, কোনো অবস্ট্রাকশন নেই। যত দিন যায় কর্পোরেশনের কলের ভেতরে পলি পড়ে, জল কম, আওয়াজ বেশি হয়। তার মানে যখনই নাক ডাকছে, আওয়াজ হচ্ছে, তার মানে হাওয়া ঢুকতে কোথাও একটা অবস্ট্রাকশন তৈরি হচ্ছে। তো এই অবস্ট্রাকশনটা আপার এয়ারওয়েজে থাকতে পারে, নাকে থাকতে পারে, এবং এই অবস্ট্রাকশনটা অ্যানাটমিক্যাল হতে পারে, মানে নাকের হাড়টা ব্যাঁকা থাকতে পারে, এবং যেটা ভেরি কমন যে অ্যালার্জিক রাইনাইটিস আছে, যার ফলে ওর মিউকাসগুলো এমন ফুলে আছে যে ওখান দিয়ে হাওয়া ঢুকছে না। কাজে নাক ডাকা একটা সিরিয়াস লক্ষণ হিসেবে দেখা উচিত। এবং নাক ডাকা থেকেই আরেকটা অসুখ আছে, যে শরীরে হাওয়া ঢুকতে পারে না, ঘুমের মধ্যে অক্সিজেন ঢুকতে পারে না, স্লিপ অ্যাপনিয়া হয়। অর্থাৎ নাক ডাকাকে অবহেলা না করে নাকের অবস্ট্রাকশন না ইনফ্লামেশন, এটাকে দেখে চিকিৎসা করানো জরুরি। তাহলে এই ছোট্ট একটা জিনিস যেটা আমরা প্রায়শই অগ্রাহ্য করে থাকি, বিশেষ করে আমাদের একটা ধারণা আছে নাক ডাকা মানে খুব জমিয়ে ঘুমাচ্ছে, যে কথাটা সত্যি নয়। আচ্ছা, এবারে যে ভদ্রলোক বললেন যে ওনার অসুবিধে হয়, সামারি হচ্ছে অসুবিধে হচ্ছে এটাই। রোদ্দুরে হচ্ছে না শীতে হচ্ছে, এটা অনেক সময় আমরা অনেক ভুল, এই ট্রিগার সম্বন্ধে ভুল ধারণা আছে আমাদের। যেমন একটা কৃত্রিম গোলাপ দেখেও নাকি কারোর শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে, কিন্তু হচ্ছে, এটা তো ঘটনা। তার মানে ওনার কন্ট্রোলটা অ্যাচিভ করা যাচ্ছে না আমাদের। তার মানে শ্বাসনালীর সংকোচনটা পুরো খোলেনি। তাহলে আমাদের আরও ভালো রকমভাবে দেখতে হবে জীবনযাত্রা মানা হচ্ছে কিনা, সঠিক ইনহেলার সঠিকভাবে ব্যবহার করা হচ্ছে কিনা।
এই ইনহেলারের যখন প্রসঙ্গ এলো ম্যাডাম, একজন বললেন যে ওনার 14 বছর বয়স থেকে মেয়ে ইনহেলার নিচ্ছে এবং এখন তার এই মুহূর্তে 16 বছর বয়স। ইনহেলারের প্রয়োজনীয়তা কি, বা ইনহেলার থেকে কি আসক্তি, অ্যাডিকশন হতে পারে? হ্যাঁ, এটা ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। কেননা অ্যাজমার যেটা মেইন অসুবিধে সেটা হচ্ছে সময়, এটা স্যার যেমন বললেন এপিসোডসের মাঝে একেবারে ভালো থাকছে, তখন তার মনে হচ্ছে যে আমি কেন নেব ইনহেলারটা। ওদের আমি একটাভাবেই বোঝাই, আপনার যখন ব্লাড প্রেশার থাকে বা আপনার ডায়াবেটিস থাকে, আপনি কিন্তু ওটা রেগুলার ওষুধ নিয়ে যান, বলেন না যে কতদিন খেতে হবে। ঠিক সেভাবেই অ্যাজমা কিন্তু একটা ক্রনিক অসুখ, অর্থাৎ এটা কিন্তু অনেক লম্বা, যতদিন আপনি বেঁচে থাকবেন অ্যাজমা থাকবে, কম বেশি সেটা যেন বেড়ে না যায়, সেটাকে কন্ট্রোলে রাখা। অ্যাজমা কিন্তু কিওর করা যায় না, কিন্তু একেবারে সম্পূর্ণভাবে আপনি কন্ট্রোল করে নর্মাল জীবনযাপন করতে পারবেন। যেভাবে চশমা পড়ছেন যখন আপনি যথেষ্ট ভালো দেখেন, কিন্তু চশমা আপনি বলতে পারেন যে আমি 20 বছর ধরে চশমা পড়ছি, এবার চশমাটা খুলে দেওয়া উচিত। সো সেটা অ্যাডিকশন না দরকার। সো সেইভাবেই ইনহেলার ইজ ইম্পর্ট্যান্ট, যাতে আপনার অসুখটা স্টেবল থাকে, বেটার হতে থাকে। কিছু কিছু লোক কিন্তু ইনহেলার ছেড়েও দেয়া যেতে পারে, কিন্তু সেটা অনেক ছোট্ট প্রপোর্শনের লোক। ম্যাক্সিমাম লোকের কিন্তু লং টার্ম ইনহেলার নিতে হয়, কিন্তু ডোজ ক্রমশ কমিয়ে দেওয়া যেতে পারে যদি অ্যাজমা কন্ট্রোলে থাকে। এবং ইনহেলার নিয়ে যদি মানুষটি ভালো থাকে, তাহলে কি এর কোনো সাইড এফেক্ট আছে? সবচেয়ে বড় দরকার যেটা জানা, ট্যাবলেটসে যা সাইড এফেক্ট আছে তার থেকে অনেক কম সাইড এফেক্ট ইনহেলারে আছে। যেহেতু ইনহেলার স্টেরয়েড নামেই লোকে আটকে ওঠে, একদমই তাই। কিন্তু অ্যাজমার মেন স্টে যেটা চিকিৎসার, সেটা হচ্ছে স্টেরয়েড ইনহেলার। সেটা কিভাবে অন্য স্টেরয়েড থেকে পার্থক্য, ট্যাবলেট স্টেরয়েড মিলিগ্রাম কোয়ান্টিটিতে থাকে, এখানে মাইক্রোগ্রাম কোয়ান্টিটিতে থাকে। যেভাবে আপনি চোখে, যদি আপনার চোখ লাল হয় আপনি ট্যাবলেট খান না, চোখে ড্রপ দেন, সেভাবেই ইনহেলার হচ্ছে শ্বাসনালীর ড্রপ। সেটা শুধুমাত্র লোকালি কাজ করে, সেই জন্যে লোকাল সাইড এফেক্টস, যেমন একটু গলা ধরে যাওয়া, গলা ব্যথা করা, একটু গলা বসে যাওয়া বা ফাঙ্গাল ইনফেকশন হওয়ার রিস্ক থাকা, এগুলো সব কমানো যেতে পারে যদি ইনহেলার নেওয়ার পদ্ধতিটা ভালো থাকে, সঠিকভাবে যদি নেওয়া যায়। এই প্রসঙ্গে আসবো ডক্টর ঘোষাল, যে সঠিক পদ্ধতি কি ইনহেলার নেওয়ার, কিন্তু আরও একজন দর্শক বন্ধু সঙ্গে রয়েছেন, অপেক্ষা করছেন অনেকক্ষণ, একটু ওনার সাথে কথা বলে নিই, তারপর আমরা আলোচনায় এগোবো। হ্যালো, কে বলছেন? হ্যালো, বলছি বর্ধমান থেকে। বলুন, শুনছি। বলছি ম্যাডাম, সবাইকে নমস্কার আর শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। বলছি আমার হাঁপানির ডোজ ছিল, কিন্তু নর্মালি যে ইনহেলারটা ইউজ করি সেটা সবসময় ইউজ করি না। আর যখন রাস্তায় মানে ধুলটা বেশি থাকে, ধুলটা বেশি থাকার দরুন তখন দমটা বন্ধ হয়ে আসে। আর সাপোজ আমি যখন সকাল সকালে একটু হালকা এক্সারসাইজ করি, তখন বুকটা ধরপড় করে, তখন আবারও সেই হাঁপানির সমস্যাটা চলে আসে। তার জন্য একটু পরামর্শ চাই। বেশ বেশ, আরও একজন দর্শক বন্ধু রয়েছেন। হ্যালো, কে বলছেন? হ্যাঁ, শুনছি, বলুন। হ্যাঁ, আমার নাম হচ্ছে প্রীতিকুমার দত্ত। আমার ডাক্তারবাবুর কাছে জানার ইচ্ছে হচ্ছে যে টিবি হয়েছিল আমার রিলেটিভের, এখন ভালো আছে, কিন্তু ভবিষ্যতে কি তার অ্যাজমা বা ওই সিওপিডি আর একটা ওষুধের নাম শুনেছি, এগুলো কি হতে পারে? বেশ, খুব প্রাসঙ্গিক একটা প্রশ্ন। প্রথমেই আমরা আগের কথায় ফিরি। একদম তাই। তাহলে এই অনুষ্ঠানের যেটা মূল উদ্দেশ্য, পরিষ্কারভাবে অ্যাজমা ব্যাপারটাকে একটু বোঝা যাক। এই যে প্রশ্ন, অ্যাজমা কি সারে, ওই ইনহেলার কি বন্ধ করা যাবে, প্রশ্নটা আসলে কি? যে প্রশ্ন করছে অ্যাজমা কি সারে, প্রত্যেকেই আসলে প্রশ্ন করছে ইনহেলারটা কবে বন্ধ হবে। তো এই সত্যটার মুখোমুখি হওয়া ভালো। সবচাইতে ভালো হতো যদি অসুখটা না থাকতো, কেনা জানে আমার অ্যাজমা নেই। যদি থাকে ডায়াগনোসিস নিশ্চিত হতে হবে, যদি থাকে নেক্সট বেস্ট কি, আমার অ্যাজমা আছে, থাকুক, আমি যেন কোনো কষ্ট না পাই। আমি পাহাড়ে যাব, ফুটবল খেলবো, পড়াশুনো করব, সাইকেল চালাবো, আমার অ্যাজমা আছে, তাতে আমাকে আটকাতে পারবে না। এটা যদি চান তাহলে 4টে ব্যাপার ঠিক করতে হবে। একটা হচ্ছে অসুখ, সঠিক রোগ নির্ণয়, যে আপনার অসুখটা অ্যাজমা, যেটা এক্ষুনি বললেন সিওপিডি নয়, এমনকি টিউবারকুলোসিসের পর শ্বাসকষ্ট হতে পারে, সেটাকে সিওপিডি টিওপিডি বলে, অ্যাজমা নয়, তাহলে অ্যাজমা। 2,
জীবনযাত্রা, জীবনযাত্রা অনেক রকম আছে, পরে আরও কথা বলে যে আমরা বলেছি যে বিছানাটার উপর বিশেষ করে গুরুত্ব দেওয়া, সঠিক জীবনযাত্রা, তারপরে হচ্ছে ওষুধ। সুস্মিতা এক্ষুনি বলেছে অসুখটা হচ্ছে শ্বাসনালীর ভেতরে, কাজে ওষুধটাকে শ্বাসনালীর ভেতরে পাঠাতে হবে, তার নাম ইনহেলার। তাহলে ইনহেলারে আজব কোনো বস্তু না, এখানে কোনো আজব ওষুধ নেই, এটাই ট্যাবলেট ইঞ্জেকশন সিরাপে পাওয়া যায়। কিন্তু যেখানে এটা ট্যাবলেট মিলিগ্রামে হয় সেখানে ইনহেলারের ডোজটা মাইক্রোগ্রামে হয়, 1000 ভাগের 1 ভাগ। তাহলে সঠিক অসুখ জানা, জীবনযাত্রা, ইনহেলার। এবার ইনহেলারের একটাই সমস্যা, এটা ট্যাবলেট না যে টুক করে গিলে ফেললেই হলো, সঠিকভাবে নেওয়ার উপরে গোটা পৃথিবী দাঁড়িয়ে আছে, সেটা এক্ষুনি আমরা আলোচনা করব। এবং ইনহেলার কতদিন চলবে, উত্তর হচ্ছে সঠিক বৈজ্ঞানিক উত্তর যে জানি না, কিন্তু চালিয়ে যেতে হবে। কারণ আপনার টার্গেট ইনহেলার বন্ধ করা না, টার্গেট হচ্ছে আমি 100 ভাগ ভালো থাকবো আগামী 100 বছর। আর এই ইনহেলারের সঠিক ব্যবহার পদ্ধতিটা যদি একটু বুঝিয়ে বলা যায়। এটা সহজ ভাবে যদি আমরা কথা বলি তাহলে সেটা হচ্ছে যখন আমরা চোখে ড্রপ দিই, সেই ড্রপটা যদি গালে পড়ে কাজ করবে না, সেটা চোখে যেতে হবে। যেমন স্যার বললেন শ্বাসনালীর মধ্যে ওষুধটা পৌঁছতে হবে। তার ফলে যদি কেউ জিজ্ঞেস করে সব থেকে ভালো ইনহেলার কি, সেটা হচ্ছে সিগারেট। কেননা ধোঁয়ার টান দিচ্ছে, টানটা পুরো ফুসফুসের শ্বাসনালীর ভেতরে যাচ্ছে। কিন্তু আনফর্চুনেটলি এখনও এমন কোনো ইনহেলার নেই যেটা সিগারেটের মতন। তাই আমাদের দেশে বা পৃথিবীতে 2 ধরনের ইনহেলার হয়। একটাকে বলে এমডিআই, ছবিতে হয়তো দেখতে পারবেন আপনারা। সেটা হচ্ছে এরকম একটা সিলিন্ড্রিক্যাল ইয়ে থাকে, সেটা অনেকে মুখে ডাইরেক্ট লাগিয়ে নেয়। তাতে প্রবলেম কি, সোজা ডাইরেক্ট যদি মুখে নেওয়া হয় তাতে যেটা হয়, যেই আপনি ওটা প্রেস করছেন একটা ঠান্ডা হাওয়া গলায় গেলে হঠাৎ করে শ্বাসটা আটকে যায়। তাতে লম্বা শ্বাস যদি কেউ না নেয় তাহলে সেই ওষুধটা নিঃশ্বাসের সঙ্গে ভেতরে না পৌঁছে গলায় আটকে বসে থাকে, তাতে অতটা লাভ হবে না। তার ফলে কি করা যেতে পারে, এইটাকে বলে হোল্ডিং চেম্বার, যেটা সামনে সাদা নীলটা রয়েছে, এর সঙ্গে লাগিয়ে দিলে অন্য পাশে যদি মুখটা থাকে তাহলে ওষুধটা নষ্ট হচ্ছে না। যেই ওষুধটা প্রেস করা হচ্ছে ইনহেলার দিয়ে, তারপর লম্বা শ্বাস টেনে শ্বাস ধরে রাখলে 10 সেকেন্ড, তারপর শ্বাস ছাড়া, তারপর সেকেন্ড পাফ যদি নিতে হয় সেটা 1 মিনিট পরে আবার একই পদ্ধতিতে নিয়ে। কখনো ভুলবেন না যে যদি আপনি এই ধরনের ইনহেলার ব্যবহার করেন, ইনহেলার নেওয়ার পর সবসময় মুখ ভালো করে কুলুকুচি গার্গল করবেন। কেন গলায় যদি ওষুধটা বসে থাকে তাহলে গলা বসে যাওয়া, গলা ব্যথা করা বা ফাঙ্গাল ইনফেকশন হওয়ার প্রবণতাটা বেড়ে যাবে। তাহলে সাবধানতা হিসেবে ইনহেলার পরে একটুখানি গার্গল বা কুলিকুচি করে নেওয়া বেটার। এবং এটা এফডিআই। এবং আরেক ধরনের যেটা হয় এটাকে বলে ডিপিআই। স্যার আপনি হয়তো বলতে পারবেন এটা। মূল ব্যাপার হচ্ছে ইনহেলার নেওয়া সত্যিই একটা জটিল, এই কথাটা মনে রাখা ভালো। ইনহেলার নেওয়াটা অভ্যাসে নেবেন না, কথা বলতে বলতে আরও গল্প করতে করতে 2 বার মেরে দিলাম, এরকম করে ইনহেলার নেওয়া যায় না। এইখানে টিপলাম, এটাকে আমাকে ভেতরে নিয়ে গিয়ে শ্বাসনালীর প্রত্যন্ত প্রান্তে নিয়ে যেতে হবে। ইনহেলার নেওয়াটাই অলওয়েজ টু বি ডান ফ্রম হিয়ার, ফ্রম ইয়োর ব্রেন, নট বাই ইয়োর হ্যাবিট। তাহলে এই যে পুরো ছাড়া, পুরো টানা, যতক্ষণ পারা যায় ধরে রাখা, এই তো কনসেপ্ট। এবারে যেটা ওটা দেখাও, এইটা আপনারা দেখুন। তার মানে এটা 2 ভাবে করা যায়। একটা হচ্ছে যেটা এক্ষুনি সুস্মিতা দেখিয়েছে, এই যে টিপলাম, এবার এই যে টিপলাম স্ট্রেট আমি যদি করি, এটা হচ্ছে উড়ন্ত পাখি গুলি করার মতন, করা যায় না, হয় না। ওই যে হোল্ডিং চেম্বার দেখালো, ওইখানে টিপে নিলে আমি অনেকটা সময় পাচ্ছি, আরাম করে নিতে পারি। এই যে যেটা এখন দেখানো হচ্ছে, এটা একটা ক্যাপসুল থাকে, সেটাকে আমরা পিয়ার্স করে পাউডারটাকে বার করি এবং আমি সিঙ্গেল ব্রেথে লম্বা টান টেনে ধরে থাকতে হবে যতক্ষণ পারি। এর মধ্যে একটা ব্যাপার আছে, এইটাকে বলে, এই টানাটাকে বলে স্লো অ্যান্ড সাস্টেইন। তার মানে এরম না, এটা অর্থাৎ প্রত্যেকটা ডাক্তারবাবু এবং ডাক্তারবাবু সহকর্মীর কর্তব্য রোগীকে প্রত্যেকবার ইনহেলার টেকনিক চেক করা এবং দেখিয়ে দেওয়া,
প্রত্যেকটা রোগীর কর্তব্য তার নিজের ডিভাইস সঙ্গে নিয়ে যাওয়া, কেন অন্যেরটা যাতে ব্যবহার করতে না হয়, এবং ডাক্তারবাবুকে বলা। বেশিরভাগ সময় দেখতে হবে না ডাক্তারবাবু আমি খুব ভালো নিই, ও নিতেই জানে না। আমার কাছে এটা একদম, এটাই আমার ডিকটাম। কাজে প্রত্যেকবার পরীক্ষা নিতে হবে যেভাবেই হোক, যে আপনার ইনহেলার নেওয়া সঠিক না হলে বাকি গোটা পৃথিবী দাঁড়াবে। বোঝাই গেল তাহলে এটা এমন একটা ম্যাজিক ড্রাগ, একদম যদি আমরা নিয়মিতভাবে সঠিকভাবে ব্যবহার করি তাহলে মুশকিল আসান্ত করবেই। দর্শক বন্ধু সঙ্গে রয়েছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন? আমরা শুনছি, বলুন। হ্যাঁ নমস্কার, আমি বেহালা থেকে বলছি। হ্যাঁ, অমর দাস, আমার বয়স 68, 68 বছর। হ্যাঁ, আমি প্রায় বছর 15 করে ধরে শ্বাসকষ্টে ভুগছি, কিন্তু প্রেসক্রিপশনে কখনো কোনো ডাক্তারবাবু সিওপিডি লিখছেন, কখনো লিখছেন অ্যাজমা, ব্রঙ্কিওল অ্যাজমা, বিভিন্ন ধরনের আমি ওই ইনহেলার ব্যবহার করছি। একটা ধরনের সময় ব্রঙ্কোডাইলেটার, অমুক তমুক এই ধরনের বিভিন্ন করছি, কিন্তু এখন আমি স্নান করে এসে কি হয় হাঁপাই, সঙ্গে সঙ্গে একটা ইনহেলার আছে ওই ফোড়াপাট বলে ব্র্যান্ডের, ওটা নিচ্ছি, সঙ্গে ফরগ্লিন, মিস্টাইমি, যত রকমের আছে ইনহেলার সব ব্যবহার করছি, কিন্তু শ্বাসকষ্ট আমার ঠিক কন্ট্রোল হচ্ছে না। আমি সঙ্গে আমার ডায়াবেটিস আছে প্রায় 20 বছর, আমি তার জন্য ইনসুলিন ব্যবহার করি। আমি এখন হচ্ছে খুব কাশি আছে, কিছু কমতে পারছি, বিভিন্ন ধরনের অ্যান্টি অ্যালার্জি অমুক তমুক। আমরা এই আলোচনায় যাব যে অ্যাজমার সাথে ডায়াবেটিসের সম্পর্ক কি রয়েছে। আরও একজন বন্ধু সঙ্গে রয়েছেন। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, নমস্কার। হ্যালো নমস্কার। হ্যাঁ বলুন, শুনছি। হ্যাঁ, আমি একটু ডাক্তারের সাথে কথা বলছি। হ্যাঁ শুনছেন, বলুন। হ্যাঁ, আমি গৌরবোধ বলছি অটোনগর থেকে। আপনার সমস্যাটা সংক্ষেপে যদি বলেন। হ্যাঁ, সংক্ষেপে আমার খুব শ্বাসকষ্ট, দুপা হাঁটলেই খুব শ্বাসকষ্ট। আমি ইনহেলার নিচ্ছি, নেবুলাইজারও নিচ্ছি, কিন্তু আবার এদিকে ডেরোফালিনও নিচ্ছি। হ্যাঁ, বেশ, শুনতে থাকুন, আমরা নিশ্চয়ই আলোচনা করব। কষ্ট হয়, খুব শ্বাসকষ্ট, চান করে আসলে বাথরুম থেকে আসলে খুব শ্বাসকষ্ট। কতটা কষ্ট, ব্যথা ওনার গলায় এইখানটা রয়েছে। আমি শুরু করি। হ্যাঁ বলুন ডক্টর ঘোষ। পৃথিবীর যত ইনহেলার আছে দুভাগে ভাগ করা যায়। তাহলে ইনহেলারটা কেউ না, ইনহেলার একটা পদ্ধতি মাত্র। ওষুধটা আছে ভেতরে, যেটাকে টেনে বুকের মধ্যে নিয়ে নিতে হবে। এবার সেই পদ্ধতির দুরকম ভাগ আছে। একটা হচ্ছে যেটা সুস্মিতা বলেছে, মিটার ডোজ ইনহেলার, এমডিআই, টিবলেই হুস। আরেকটা হচ্ছে ক্যাপসুল, যেটা হচ্ছে ড্রাই পাউডার ইনহেলার পাউডার। এটা ডিভাইস। ওষুধ দুভাগে ভাগ করা যায়। একটা তাৎক্ষণিক কাজ দেয়, তাকে বলে ব্রঙ্কোডাইলেটর, আর আরেকটা প্রদাহটাকে সারায়, তাকে বলে প্রিভেন্টার বা অ্যান্টি ইনফ্ল্যামেটরি। এবং সাধারণভাবে এখন দুটোকেই একসঙ্গে ব্যবহার করার একটা প্রবণতা হয়েছে। প্রথমজন যিনি বললেন, বোধহয় অমর বোস ওনার নাম বলেছেন উনি, আমার শুনে মনে হয়েছে আপনার ইনহেলার নেওয়ার পদ্ধতি ঠিক হচ্ছে না, কারণ আপনি কাশি হচ্ছে খুব বলেছেন। খুব কাশি যদি হয় তার মানে সম্ভবত আপনার ইনহেলার নেওয়া সঠিক পদ্ধতি হচ্ছে না। এবং আবারও বলছি, সত্যি সত্যি ইনহেলার নেওয়া একটা প্রাকৃতিক পদ্ধতি না। এই যে টেপা টানা, ঠিকমতো কোঅর্ডিনেশন করা, এটা দুরূহ। কাজে এটা আপনি ভালো করে আপনার চিকিৎসকের কাছে আরেকবার পরীক্ষা করে নেবেন। আর দ্বিতীয়জন যিনি বললেন বয়স হয়েছে, শ্বাসকষ্ট থাকছে, সেখানে দেখতে হবে যে হৃদযন্ত্রের কোনো সমস্যা আছে কি না। এবার শ্বাসযন্ত্রের ব্যাপার, সিওপিডি আর অ্যাজমার মধ্যে তফাৎ আছে একটাই, অ্যাজমা অসুখে সংকোচনটা সাময়িক, আবার খুলে যায়। সিওপিডিতে সাময়িক না, সংকোচনটা পার্মানেন্ট এবং প্রোগ্রেসিভ, ক্রমশ হতে থাকে। কাজেই চিকিৎসাটা অসুখের ডায়াগনোসিসের উপরে নির্ভর করবে। এবং আরও একজন দর্শক বন্ধু বললেন যে অ্যাজমার সাথে ডায়াবেটিসের কোনো সম্পর্ক রয়েছে, বা ডায়াবেটিস থাকলে অ্যাজমা বেড়ে যেতে পারে, বা এরকম কিছু একটা ধারণা কি? ডায়াবেটিসের জন্যে অ্যাজমা বেড়ে যাওয়াটা একটা মাত্র কারণ হতে পারে, যেহেতু প্রতিরোধ ক্ষমতা কম থাকে, তাদের ঘন ঘন ইনফেকশন, ভাইরালি শুধু নয় ব্যাকটেরিয়াল ইনফেকশনও হতে পারে। কিন্তু ডায়াবেটিসের জন্যে যে অ্যাজমা হবে সেটা নয়, কিন্তু বাড়াবাড়িটা হতে পারে যদি ইনফেকশন ঘন ঘন হয়। ডায়াবেটিসে যেটা থাকে সেটা, যেটা স্যার বললেন, হৃদযন্ত্রের অনেক সময় হার্ট ফেলিয়ার একটা এলিমেন্ট থাকে, যেটাতেও হাঁপানি হয়। সেজন্য যদি ডায়াবেটিস থাকে আর আপনার পালমোনোলজিস্ট সঠিকভাবে ইনহেলার দিয়েছেন, তাহলে একবার আপনি নিজের কার্ডিওলজিস্টকে দেখিয়ে একটা ইকোকার্ডিওগ্রাম করে
হার্টের প্রবলেম আছে কিনা দেখিয়ে নেওয়া দরকার। এবং দুজনেই যেটা বললেন যে স্নান করে আসার পর তাদের এই শ্বাসকষ্টটা বেড়ে যাচ্ছে, এটার কি কারণ হতে পারে? এটা এক্সারশন, এটা পরিশ্রম। মানে সোজা কথায় স্নান করে আসার পর, মানে এই যে স্নান করার একটা ব্যাপার, জল তোলা, মাথায় ডালা, গামছা দিয়ে মোছা ইত্যাদি, তার মানে পরিশ্রম করলে বেড়ে যাচ্ছে। আমি একটা উদাহরণ দিই, শীতকালে বাসে ভিড় হলে মারামারি বিশেষ হয় না, গ্রীষ্মকালে বাসে ভিড় হলে মারামারি অনেক বেশি হয়। তার কারণ লোকগুলো রেগে আছে, ক্ষেপে আছে। কাজে এই যে অল্প পরিশ্রমে হাঁপিয়ে পড়ছে, তার মানে শ্বাসকষ্ট বেশি আছে, সেটা প্রকাশিত হচ্ছে পরিশ্রম করতে গিয়ে। এবং এই বেসিক ডেইলি অ্যাক্টিভিটিগুলো তাদের করতে অসুবিধা না, হচ্ছে। সোজা কথায় ইট ইজ আনকন্ট্রোল। তার মানে আনকন্ট্রোলড আছে, সেই কন্ট্রোলের জন্য কি কি করতে হবে সেই পন্থাগুলো নিতে হবে। আর একটা জিনিস এখানে অবশ্যই বলার, যে সব অ্যাজমা যে কোনো বয়সে হতে পারে। যেহেতু আপনি 50 বছর বয়সে আপনার সিওপিডি আছে তা নয়, এই দুটোর মধ্যে পার্থক্য করার জন্যে অনেক সময় একটা লাং ফাংশন টেস্ট বা স্পাইরোমেট্রি বলা হয়, সেটা অবশ্য করানো দরকার দুটো কারণে। এক হচ্ছে অ্যাজমা, যেটা স্যার বলছেন রিভার্সিবল বা সাময়িক সংকুচন ভার্সেস পার্মানেন্ট সংকুচনের তফাৎ করে। আর দ্বিতীয় হচ্ছে কতটা সংকুচিত আছে শ্বাসনালী, তার উপরে ডিপেন্ড করে কি ধরনের ইনহেলার কাজ করবে। যদি আপনার চোখের পাওয়ার 5 হয় আর আমি আপনাকে শুধু একটা চশমা দিয়ে দিই যেটা 3 পাওয়ারের, চশমা পড়ছেন কিন্তু ভালো দেখবেন কি? ঠিক সেভাবেই উনি যেটা বলছেন, আমার মনে হয় ওনার নিজের পালমোনোলজিস্টের কাছে ফিরে গিয়ে একটা লাং ফাংশন টেস্ট করিয়ে নেওয়া দরকার, যাতে ইনহেলার সঠিকভাবে দেওয়া হয়। বেশ, আরও এক সামারি হচ্ছে অ্যাক্টিভিটি লিমিটেশন থাকবে না, তাহলে চিকিৎসা কি হচ্ছে? কাজেই যাদেরই অ্যাক্টিভিটি লিমিটেশন আছে, স্নান করতে গিয়ে হোক বা দৈনন্দিন কাজে হোক, তার মানে চিকিৎসা সম্পূর্ণ হচ্ছে না, কোথাও আমাদের ভুল হচ্ছে। এটা একেবারে ঠিক কথা। আমি বহু ডায়াবেটিস রোগীকে বলতে শুনেছি যে আমি মিষ্টি খাবো, ওষুধটা ঠিক মতন খাবো, তাহলে তো চিকিৎসার মানটা বাড়বে। তো এই আলোচনার মধ্যেই যে কথাটা বারবার উঠে আসছে যে আমাদের শ্বাসনালী সংকোচন, এটা আমাকে আলাদা করে বলতে হবে না যে ধূমপানের সাথে অ্যাজমার একটা সম্পর্ক রয়েছে, এবং ধূমপান সার্বিকভাবে সব দিক দিয়েই খারাপ। কি কি ক্ষতি হতে পারে, বা অল্প একটু সিগারেট খাবো, মাঝে মধ্যে খাবো, এরম বলে কোনো কথা আছে কি? এটা এভাবে কি এটা কন্ট্রোল করা সম্ভব? না, খুব ভালো কথা বলেছেন। যেমন বিষ হয়, অল্প হোক বেশি হোক। আর আমরা যদি শ্বাসনালীটাকে একটা পাইপের মতন ভাবি, তার মধ্যে প্রত্যেক দিন গরম হাওয়া, কালো হাওয়া এবং অনেকগুলো ধরনের টক্সিনস, পয়জনস ঢুকছে। প্রতিদিন প্রদাহটা বাড়তে 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 শ্বাসনালী পার্মানেন্টলি সংকুচিত হয়ে যাবে। তখন শুধুমাত্র বা ঘন ঘন অ্যাজমার অ্যাটাক শুধু নয়, এই পেশেন্টদের কিন্তু সিওপিডি, অর্থাৎ যেটা স্যার বললেন পার্মানেন্টলি শ্বাসনালী সংকুচিত হয়ে যাওয়া, বাথরুম থেকে বাড়িতে ঘরে ঢোকার সময় শ্বাসকষ্ট হওয়া, এবং প্রতিদিন ইনহেলার নেওয়ার পরও কিছুটা শ্বাসকষ্ট থেকে যাওয়া, এই প্রবণতাটা বাড়বে। তাই যদি আপনার অ্যাজমা থাকে, তাহলে প্রথমত নিজে তো ধূমপান করবেনই না, প্যাসিভ স্মোকিং বা অন্যের ধোঁয়াও নেবেন না, কেননা ক্ষতি একই হবে। আরও আলোচনায় যাব, দর্শক বন্ধুদের একটু কথা শুনে নি। হ্যালো, কে বলছেন? হ্যালো, নমস্কার। বলছি আমি চাকদা থেকে তপতি মিত্র বলছি আমার ছেলের বয়স 30 বছর। ওর প্রচন্ড অ্যালার্জি, মানে সব সময় হাঁচি, স্নান করে এলে বাইরে থেকে কাজ করে যখন ঢুকছে হাঁচি তো ওর হচ্ছেই, আর কেমন যেন একটা নাক টানে একটা আওয়াজ হয়, আর ধুলো ধোয়া সবকিছুতেই ওর অ্যালার্জি। তো ইএনটি স্পেশালিস্ট দেখানো হয়েছে, এমনি মেডিসিনের ডাক্তারবাবু দেখিয়েছি, অ্যালার্জি ট্যাবলেট দিয়েছেন ওনারা, এইমসেও নিয়ে গেছিলাম ইএনটি স্পেশালিস্টের কাছে। তো ওইভাবে চলছে, ট্যাবলেট খায় প্রায়। ইনহেলার এখনো কেউ দেননি কোনো ডাক্তারবাবু ওকে। নিশ্চয়ই। কিন্তু কি করণীয়, একদমই তাই। অনেক উদ্বেগে রয়েছেন উনি। আর একজন দর্শক বন্ধু সঙ্গে রয়েছেন। হ্যালো, নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন, শুনছি। হ্যালো, হ্যাঁ বলুন, শুনছি। নমস্কার, আমি ভুবনেশ্বর থেকে বলছিলাম। আমি আমার নাতির ব্যাপারে বলছিলাম। ওর 9 বছর বয়স, ওরই 5 বছর বয়স থেকে একটা কাশির ধাপ ছিল। তো ধাপ পাওয়ার পরেও কি ইনহেলার দেওয়া হয়েছে, তো ইনহেলার দিলে ওর কাশিটা কমে যায়। কিন্তু এখন যে জিনিসটা দেখছি, ও যখন ঘুমোয় ও মুখ দিয়ে নিঃশ্বাসটা নেয়, নাক দিয়ে নেয় না।
তো তার জন্য জানতে চাইছিলাম যে কি করা উচিত। খুব প্রাসঙ্গিক একটা প্রশ্ন। ডক্টর, আপনি যদি ওই বাচ্চাটির সম্বন্ধে আলোচনাটা আগে আমরা একটুখানি সেরে নিই, তারপরে বয়স্ক। দেখুন, উনি পরিষ্কার বলছেন যে ইনহেলার নিলে পরে শ্বাসকষ্ট কমে যায়, অর্থাৎ যে ওনার একটা ব্রঙ্কো কনস্ট্রিকশন বা সংকুচন হচ্ছে, যেটা ইনহেলার নিলে সঠিক হয়ে যাচ্ছে। যেমন স্যার বললেন, শুধুমাত্র যে ফুসফুস বা শ্বাসনালীকেই ইনভলভ করবে অ্যাজমা তা নয়, অ্যালার্জিক রাইনাইটিস বলি আমরা, অর্থাৎ ও যে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট আছে সেটার মধ্যেও যদি প্রদাহ থাকে তাহলে অনেক সময় অবস্ট্রাকশন হতে পারে, সেটার জন্য অনেক সময় পলিপ নাকে থাকতে পারে। ছোট বাচ্চাদের অ্যাডিনয়েডস বলে একটা টনসিল হয়, সেটা বড় থাকতে পারে, যার জন্য এরা মাউথ ব্রিদার বা মুখ থেকে নিঃশ্বাস নেয়। বেটার হবে উনি কোনো একজন ভালো ইএনটি স্পেশালিস্টকে দেখান, তাতে ওই কারণটা খোঁজেন। যদি আপনি শুধু অ্যাজমার চিকিৎসা করেন আর অ্যালার্জিক রাইনাইটিসের তার সঙ্গে চিকিৎসা না করেন, পুরোপুরি ভালো করে সিমটোম্যাটিক রিলিফ পাবে না। যে কথাটা আপনি বারবার বলছিলেন যে অ্যাজমা সব রকম বয়সেই দেখা দিতে পারে, একটি শিশু সমস্যা শুনলাম, তরুণ যে ছেলেটির কথা ওর মা বলল যে নানান রকম তার অ্যালার্জির সম্ভাবনা রয়েছে, চান করলেও সবসময় সে হাঁচছে, সে কিভাবে নিজেকে প্রতিরোধ করবে? আমরা তো আলোচনা করেছি যে অসুখটা পার্টলি জেনেটিক, তার মধ্যে একটা জেনেটিক মেকআপ নিয়েই ভূমিষ্ঠ হয়েছে। এবার জিনে তো সব আছে, আমাদের জিনে ডায়াবেটিস আছে, হাইপার টেনশন মানে ব্লাড প্রেশার আছে, এমনকি সত্যি কথা বলতে কি ক্যান্সারও আছে। জিনে থাকলেই প্রত্যেকের ওই অসুখটা হবে এরকম কোনো ব্যাপার নেই। তাহলে জিনের সঙ্গে একটা পরিবেশের সংগ্রাম শুরু হলো, জন্মাবার পর থেকেই শুরু হলো। এবারে এই যুদ্ধটা কত লম্বা হবে, কত দীর্ঘস্থায়ী, ছাড়াও কত তীব্র হবে, এটা প্রকৃতি বড়ই খামখেয়ালি, খুব ভ্যারি করে। কাজে একটা ছোটো বয়স থেকেই তাহলে তাকে চিনতে হবে যে পরিবেশকে শত্রু না বানিয়ে বন্ধু বানানো যাক, তাতে যুদ্ধের তীব্রতা কমবে। অর্থাৎ সোজা কথায় একটা ছোট বাচ্চা, এই যে অ্যালার্জি নিয়ে যে মা বললেন বাচ্চাটা খুব অ্যালার্জিতে ভোগে, চিকিৎসাটা ট্যাবলেট না, চিকিৎসাটা হচ্ছে এই জ্ঞান যে অসুখটা পার্টলি জেনেটিক এবং এই পরিবেশটাকে আমি কতটা মডিফাই করতে পারি। সবচাইতে জরুরি হচ্ছে শোয়ার ঘর। আমি এক্ষুনি গোটা পৃথিবীকে আমার ইচ্ছে মতন পাল্টাতে পারবো না, আমার বাড়িটাকেও পারবো না, কিন্তু আমার শোয়ার ঘরটাকে পারি। বিছানার চাদর, বালিশের ওয়ার্ড সপ্তাহে অন্তত একদিন টকবক করে ফুটন্ত জলে কাচুন। আপনার বাচ্চার বিশেষ করে যেহেতু বেশি আছে, শোবার ঘরে বাক্স, প্যাঁটরা, ধানের বস্তা, চালের বস্তা এগুলো চলবে না, ড্রাই অ্যান্ড ক্লিন করুন। বাড়িতে কাউকেই ধূমপান করতে দেওয়া যাবে না, সে সিওপিডি হোক আর অ্যাজমা হোক না কেন। এবারে আর একটা কথা এই সুযোগে প্রশ্ন করা হয়নি, কি কি খাওয়া বারণ। বেশিরভাগ সময়ই প্রচুর ভুল ধারণা আছে, ডিম, দুধ সব বন্ধ করে দিয়ে যারে বাচ্চাটার নিউট্রিশন ব্যাহত হচ্ছে। কাজে না জেনে আগে খাওয়া দাওয়া বন্ধ করবেন না, কিন্তু ইনহেলড যেগুলো আসে নাক দিয়ে ঢোকে, মুখ দিয়ে ঢোকে, এই ব্যাপারটায় সচেতন হন। অনেক সময় বাড়িতে প্রচুর পশু পাখি, পেট, কার্পেট যথাসাধ্য পরিহার করে স্বাভাবিক জীবনযাপনের চেষ্টা করুন। একদমই তাই। এবং এই যে বোঝা যাচ্ছে লড়াইয়ের আঁচটা আমাদের পরিবারের প্রত্যেকের মধ্যেই ঢুকে গেছে, কতটা এই ফোনগুলো থেকেই বুঝতে পারছি তারা কতটাই উদ্বিগ্ন। সিগারেটের আলোচনায় যখন এলাম, আজকাল স্কুলে কিন্তু সিগারেটেরও একটা চল দেখা যাচ্ছে, সেটা কি ততটাই মানে সিগারেটের মতনই ক্ষতিকারক, নাকি এর ব্যাপারে আপনি কি বলবেন? যেটা সবচেয়ে বেশি জানা দরকার, সবাই ভাবে আমি তো আর তামাক খাচ্ছি না, আমি গন্ধ দেয়া শুধু হাওয়া নিচ্ছি, কিন্তু যেটা জানতে হবে যে সিগারেট কিন্তু সিগারেটের চেয়েও বেশি ক্ষতি করে। এবং অনেক অল্প বয়সী ছেলে মেয়ে এখন হাসপাতালে আসছে শুধুমাত্র অ্যাজমা নয়, সিওপিডির মতন সিমটম নিয়ে, এবং তার চেয়েও বেশি খারাপ ARDS বলে, অর অ্যাডাল্ট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, যেখানে ফুসফুসের অক্সিজেন বানানোর ক্ষমতা হঠাৎ ভীষণ কমে যায়, আর অনেক সময় ফাইব্রোসিস হয়ে গিয়ে সেটা কিন্তু আবার নাও সারতে পারে। তাই সিগারেটস একেবারে যদি কোনো বাচ্চাদের দেখেন বা অল্প বয়সী লোকজনদের দেখেন, তাদের বলুন সেটা খাওয়া একেবারে কতটা ভয়ঙ্কর। যদি আমরা ফুসফুসটাকে একটা বেলুনের সাথে তুলনা করি, কি কি ধরনের ক্ষতি হতে পারে এই জিনিসগুলো সেবন করলে? মানে সেটা কি বেলুনটা চুপসে যেতে পারে বা সেখানে ঘা হতে পারে, কি
প্রথমত হচ্ছে এগুলো প্রচন্ড প্রদাহশীল। তো এই যত কিছু অসুখ হবে সব প্রদাহের জন্য। এবার প্রদাহ শ্বাসনালী থেকে আরম্ভ হলে প্রথমেই মিউকাস বেশি তৈরি হওয়া, বারবার সর্দি কাশির ধাত হওয়া, তার সঙ্গে ব্রঙ্কাইটিস হওয়া, ক্রমশ ওটা সংকুচিত হয়ে যাওয়া, তাতে অ্যাজমা বাড়াবাড়ি হওয়া, ক্রমশ সিওপিডির দিকে যাওয়া, এবং ফাইনালি যেটা আপনি বললেন বেলুনটা অনেক বারবার ফুলে কি হয়, সেটা বড় বেলুন হয়ে যায়, কিন্তু সেটার আবার চুপসে ফিরে আসার জায়গাটা থাকে না, ওটাকে এমফাইসিমা বলে, এমফাইসিমা হয়ে যেতে পারে। এবং সেখান থেকে হৃৎপিণ্ডকে ক্ষতিগ্রস্ত করা এবং সিস্টেমিক ইনফ্লামেশন তৈরি করা। অর্থাৎ এই যে আমাদের ধারণা যা কিছু হচ্ছে, যুদ্ধটা এখানে হচ্ছে, যুদ্ধটা এখানে সামনে দেখা যাচ্ছে, রাশিয়া ইউক্রেন, কিন্তু যুদ্ধটা হচ্ছে সারা শরীরে, ওয়ার্ল্ড ওয়ার। বেশ, আমরা আমাদের আলোচনার একদম শেষ পর্বে চলে এসেছি। একটু নিউমোনিয়া বা ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনের সম্বন্ধে ছোট্ট করে যদি একটু কিছু বলে দেন। এটা খুব ভালো বললেন। যেটা বললাম আমি, যে সবচেয়ে কমন কারণ অ্যাজমা বাড়াবাড়ি হওয়ার হচ্ছে ভাইরাল ইনফেকশন। তাই সে শিশু হোক বা বড় হোক, তার যদি অ্যাজমা থাকে অবশ্যই নিজের ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে প্রতি বছর ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনটা নেবেন। অন্যান্য অসুখ থাকে, যা গুরুত্বপূর্ণ অসুখ, যেমন হার্টের অসুখ, কিডনির অসুখ, বা ব্রঙ্কিয়েক্টাসিস, বা ক্যান্সার আছে, বা কিমোথেরাপি চলছে, যে কোনো কারণে যদি আপনার প্রতিরোধ ক্ষমতা কম থাকে, তখন নিউমোনিয়া ভ্যাকসিনও হয়তো নিতে হতে পারে, আপনার ডাক্তারবাবুই বলবেন, কিন্তু ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন অবশ্যই নেবেন। তাহলে আমাদের বোঝা গেল যে যেগুলো অ্যাজমার উদ্দীপক, পরাগরেণু, যে কোনো ধরনের সিগারেট, ধুলো বালি থেকে আমাদের নিজেদের প্রোটেক্ট করতে হবে। এবং এইটা বলেই শেষ করব যে নিঃশ্বাস নেওয়ার অধিকার প্রত্যেকের আছে, আমরা চলুন সবাই তার জন্য লড়াই করি। দূরদর্শনে আসার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, নমস্কার। दिसंबर 2024 भारतीय टेलीविजन पर एक ऐसे म्यूजिक शो की शुरुआत हुई जिसमें प्रतियोगिता सिर्फ सिंगर्स के बीच नहीं थी। हिंदुस्तान के कोने कोने से आए 26 बैंड्स टकराए आपस में। सिर्फ सिंगिंग के सुरों में नहीं, गिटार से लेकर ड्रम्स तक की धुन में झूमा पूरा भारत। बैटल ऑफ बैंड्स के पहले सीजन में चाहे बैरागी हो या MH43, चाहे शिवोहम हो या सोल्स ऑफ सूफी, सभी बैंड्स ने संगीत का ऐसा जादू दिखाया कि देश की जनता तो मंत्रमुग्ध हो ही गई थी। साथ ही लेजेंडरी सिंगर पद्मश्री कैलाश खेर भी इस मंच की ओर खींचे चले आए। बैटल ऑफ बैंड्स के पहले सीजन की अपार सफलता के बाद शुरू हो रहा है